আচ্ছা, এটা তো বলাই যায় যে এখন বাংলাদেশের ইন্ট্রিম সরকার গঠন করেছে মোহাম্মদ ইউনূস, কিন্তু আসল প্রশ্ন হচ্ছে সেখানকার পরিবেশ এখনো পর্যন্ত স্বস্তিদায়ক নয় কেন। আবার অন্যদিকে চীনের খপ্পরে পড়ছেন ইউনূস সরকার, কারণ চীনের কাছ থেকে এখনো পর্যন্ত যত দেশ ঋণ নিয়েছে তার বেশিরভাগই আর পরিশোধ করতে পারেনি। যেমন একদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, সেখানকার প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তার কথার মূল্য সেরকম ভাবে গ্রাহ্য হয় না, কারণ তিনি কোনো বড় ডিসিশন নেওয়ার আগে চীনের সাথে পরামর্শ করতে হয়। আর ঠিক এই সমস্যার মধ্যেই ডুবে আছে শ্রীলঙ্কা। একটি কেস স্টাডিতে জানা যায় শ্রীলঙ্কার প্রতিটি মানুষের মাথা পিছু ঋণ 1.3 বিলিয়ন টাকা। এক কথায় শ্রীলঙ্কার প্রতিটি মানুষের কাছে 13 লক্ষ টাকা করে ঋণ আছে। শ্রীলঙ্কার মোট সরকারি ঋণ ছিল 83.6 বিলিয়ন মার্কিন ডলারের সমান। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ চায়না প্রায় 4 বিলিয়ন ডলারের বকেয়া ঋণ বহন করে। অন্যদিকে ঋণদাতাদের মধ্যে শ্রীলঙ্কার কাছে চীনের ঋণ ছিল 4.2 বিলিয়ন ডলার, যার মধ্যে ভারতের ঋণ ছিল 1.74 বিলিয়ন ডলার। এছাড়াও প্যারিস ক্লাবের গ্রুপে একটি অংশ জাপানের কাছে ঋণ ছিল 2.68 বিলিয়ন ডলার। আর ঠিক এই পরিণতি হতে পারে বাংলাদেশে, কারণ বাংলাদেশ একটি ছোট দেশ। ভারতের আয়তন এতটাই বিশাল যে তার মধ্যে একটি রাজ্য সমান একটি বাংলাদেশ, তার মানে ভারতের 28টি রাজ্য মানে 28টি বাংলাদেশ। আর ঠিক এই কারণেই ভারতের জিডিপি ঊর্ধ্বমুখী। একটা দেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় কারণে সমস্যা সৃষ্টি হলে সেই দেশের ইকোনমিক সিস্টেম মুখ থুবড়ে পড়ে, আর যার ফলে ভারতের এই সুন্দর ভবনে অনেক বাংলাদেশিরা ঢুকতে চাইছে। কিন্তু অন্যদিকে ইউনূস সরকার 10 দিনের জন্য চায়না ভ্রমণ দিচ্ছেন। কিন্তু একটা ছোট দেশ যদি ঋণ নেয় তাহলে অত বড় দেশকে কখনোই তারা প্রতিশোধ করতে পারবে না, যার ফলে দেশটি হবে বাংলাদেশিদের কিন্তু রাজ করবে চায়নার মানুষেরা। একটি দেশ ঋণ সংকটে পড়তে পারে যখন তার সরকারের কর রাজস্ব দীর্ঘ সময়ের জন্য তার ব্যয়ের চেয়ে কম থাকে। গত জানুয়ারিতে বেজিং শহরে গিয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিবিব হোসেন। বাংলাদেশকে দেওয়া ঋণের হার কমিয়ে দেওয়ার আশ্বাস নিয়ে এসেছিলেন, মানে কম সুদে আরো ঋণের ব্যবস্থা করেছিলেন। আর ঠিক সেই সময় তিস্তা মেগা রূপার নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু তার অরিজিনাল কাজ কতটা হয়েছে সে নিয়ে জল্পনা আছে। মৌলবাদী ছাত্রদের দ্বারা ইউনূসের দেশ এক বিন্দুও জল ফুটোতে পারবে না সেটা তো দেখাই যাচ্ছে। তাই পাকিস্তানের মতো ভারত বিদ্বেষী মনোভাব নিয়ে চায়নার কাছে আশ্রয় নিচ্ছেন বাংলাদেশ। এবার নতুন রাজনৈতিক দলও খোলা হয়েছে, কিন্তু টাকা আসবে কোথা থেকে? ঠিক এই সমস্যার সমাধান করতেই চীনে যাচ্ছেন ইউনূস সরকার। কিন্তু এটা জানা দরকার মোটা ঋণে জর্জরিত করে দেশ দখলের ফাঁদ পাতে চীন। সবকিছু জানার পরও ড্রাগনের মুখে ইউনূস সরকার। চীন সরকার বর্তমানে অর্থনৈতিকভাবে ভালোভাবে এগিয়ে, কিন্তু তা সত্ত্বেও তারা সামরিকভাবেও যথেষ্ট শক্তিশালী, যার ফলে তারা মনে করছেন ভারতের বিকল্প মানেই চীন। কিন্তু তবুও ভারতের কাছ থেকে বাংলাদেশিদের সাহায্য নিতে হবে। এর মূল কারণ বাংলাদেশকে ঘিরে রেখেছে ভারতবর্ষ। একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান। ভারতকে অস্বীকার করে লাফাচ্ছে জামাতিরা। এখন শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য ইউনূস সরকার এই কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই কথাটা তিনি ভাবছেন না যে হাসিনা সরকারের পতনের পর যেভাবে তারা বাংলাদেশকে ক্ষতি সাধন করেছে সেটাও একটা ভাববার বিষয়। সাধারণভাবে নির্বাচনের মাধ্যমে ইউনূস সরকার ক্ষমতা দখল করতে পারত, তাও আবার যদি হাসিনার কিছু ভুল হয়ে থাকে। তিনি যদি অতটাই ভালো বোঝেন তাহলে ভোটের মাধ্যমে সত্তা পালট কেন করলেন না? কিন্তু তিনি এক বড় বিশৃঙ্খলা সৃষ্টি করলেন, যার ফলে বাংলাদেশের ইকোনমি সম্পূর্ণরূপে ভেঙে পড়লো। তো বন্ধুরা, আজ পর্যন্ত এটাই। নেক্সট পার্টের জন্য লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন। আপনার সময় অনেক ভালো কাটুক। ধন্যবাদ।